প্রত্যেকদিন তুই রাত করে বাড়ি ফিরছিস, এইভাবে আর কতদিন চলবে বলতো? কি করব মা, অফিসে এত কাজের প্রেশার যে। আরে অফিসের সবাই তো সময় মতো বাড়ি ফিরছে। মা প্লিজ আমাকে বাকিদের সাথে কম্পেয়ার করো না তো, আই হেট ইট। কেন করব না? তুই জানিস তোকে দিয়ে খাটিয়ে নিয়ে ওরা সুযোগ নিচ্ছে। মা আচ্ছা চলো, আমি এবার ফোনটা রাখছি, অফিসে অনেক কাজ বাকি রয়েছে। আচ্ছা শোন, অফিসে তোর একা একা ভয় করে না? ভয়? কিসের ভয়? ওই প্রতিবেশী কুমারবাবু বলছিলেন তোদের অফিসের জায়গায় নাকি আগে শ্মশান ছিল। মা তুমিও না, আমার এতদিন তো ভয় করেনি, কিন্তু এবার থেকে করবে। আচ্ছা সাবধানে থাকিস, আর কিছু খেয়ে নিস। ঠিক আছে মা, চলো বাই। ওকে বাই। কে কে ওখানে? বিরজু, তুমি তো? দেখো, যেই হও না কেন সামনে আসো, আমার এই ধরনের মজা একদম পছন্দ না। কে ওখানে বলছি, কে ওখানে? বডির অবস্থা তো দেখছি খুবই খারাপ। হ্যাঁ দেখো, এর দেহে রাইগার মর্টিস কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এর হাত, হাঁটু, ঘাড় একদম নরম হয়ে গেছে। কি মনে হচ্ছে স্যার আপনার? মৃত্যু কটার সময় হয়েছে? পুরবি এখন বাজে 9টা, আর এর যেভাবে রাইগার মর্টিস দেখতে পাচ্ছিস তা 8-10 ঘন্টা আগে মারা গেছে, মানে অ্যারাউন্ড 12টার সময় রাতে। 12টার সময়? এখানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তাহলে তো আমাদের কাজ আরো সহজ হয়ে গেল স্যার। কাল রাতের 12টার সিসিটিভি ফুটেজ দেখে নি, তাহলেই জেনে যাবো যে ওকে কে মেরেছে। কে সলভ। চলো গিয়ে ফুটেজটা চেক করি। কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো। আপনাদের সিআইডিতে কোনো চাকরি বাকরি আছে গার্ডেন? আসলে কি ব্যাপার স্যার, ছোটবেলা থেকে আমার পুলিশে চাকরি করার খুব শখ, আর কপাল দোষে এখানে এসে পড়েছি। আপনি খুব দয়ালু, খুব ভালো লোক স্যার, একটু কথা বলে দেখুন না আমার জন্য। আমি শাহরুখ খানের ওখানেও কাজ করেছি। হ্যাঁ, বায়োডাটা দিয়ে তোমার, তারপর দেখছি। এক মিনিট। এই লাইট অন কি করে হলো নিজের থেকে? হ্যাঁ স্যার, যখনই কোনো লোক এখান থেকে যায় না তো লাইট নিজে নিজেই চালু হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার না স্যার? আরে এসব কোনো ম্যাজিক ট্যাজিক না, এটা মোশন সেন্সর টেকনোলজি। পঙ্কজ, এই মোশন সেন্সর লাইট তখনই অন হয় যখনই সামনে থেকে কেউ যায়, কিন্তু এখানে কেউ যায়নি, ব্ল্যাঙ্ক। তাহলে লাইট অন কি করে হলো? স্যার আমি যদি কিছু বলি তাহলে এবার আপনি বকবেন। ভূত প্রেত ছাড়া অন্য কিছু বললে আমি শুনবো। আরে স্যার, কিন্তু বিষয়টা তো তাই। এই বিল্ডিংটা এখানে তৈরি হওয়ার অনেক বছর আগে এখানে একটা শ্মশান ঘাট ছিল স্যার। নিশ্চয়ই কোনো আত্মা। কি বলছেন কি স্যার? আমি তো এই ব্যাপারটা জানতামই না। খুনিকে দেখা যাচ্ছে না কেন? অন্য ক্যামেরার ফুটেজ দেখাও। এই দেখুন স্যার, এই অ্যাঙ্গেলেও কেউ নেই। দেখলেন স্যার, খুনিকে এখানেও দেখতে পেলাম না। জানি না কোথা থেকে উধাও হয়ে গেল স্যার। উধাও হয়েছে না উধাও করা হয়েছে? ফুটেজটাকে এদিক ওদিক করা হয়েছে। আরে স্যার, আজ পর্যন্ত কোনো মেয়ের সঙ্গে এদিক ওদিক করিনি, তাহলে ফুটেজের সঙ্গে কেন এদিক ওদিক করতে যাব? এটা বুলেটের এন্ট্রি পয়েন্ট, আর গুলি এখান থেকে বেরিয়েছে, মাথার পেছন থেকে। মানে এটা ক্রেকিয়া আর ক্যালোটিকে ভেদ করে এখান দিয়ে বেরিয়ে পড়েছে।
এন্ট্রি পয়েন্ট হচ্ছে গলার নিচে, আর এক্সিট পয়েন্ট মাথার পিছনে, মানে খুনি এখান থেকে সামনেই কোথাও দাঁড়িয়েছিল। গুলি এখান দিয়ে ঢুকেছে আর এখান দিয়ে বেরিয়েছে। স্যার, কেউ গুলি করলে সামনের দিক থেকে করবে, এখান দিয়ে ঢুকে এখান থেকে বেরোনো, ব্যাপারটা অদ্ভুত না? ঠিকই বলেছো, তুমি যেটা বলছো সেটা ঠিকই বলেছো। 90% কেসে এইরকমই ঘটে, কিন্তু আসলে কখনো কখনো যদি সামনে থেকে গুলি করা হয়, গুলি ভেতরে কোনো হাড়ে লেগে পথ পরিবর্তনও করতে পারে। এখানে তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে গুলিটা নিচ থেকে উপরে ঢুকেছে আর নিচ থেকে বেরিয়ে মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে। তার মানে হলো যে খুনি নেহার সামনে নিচে বসেছিল অথবা নিচে শুয়েছিল। নিচ থেকে গুলিটা গেছিল মানে স্যার ট্র্যাজেক্টরির হিসেব অনুযায়ী ওখানে ওপরে ছাদেই কোথাও গুলি থাকা উচিত। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। স্যার। পুরবি, হ্যাঁ। ওখান থেকে ফরসেপটা আরে নিয়ে আপনি এসো। কি করছেন কি? আরে পড়ে যাবেন আরে স্যার। পড়বো স্যার, না ভাই। আরে সাবধানে স্যার। আরে সাবধানে। আরে তোমরা তো সবাই আছোই, দাও ভাই। এই হচ্ছে গুলি, এই হচ্ছে সালুকের নজর, কিচ্ছু বাদ যায় না। দেখো স্যার সাবধানে। ও আপনি জিনিয়াস ডক্টর সালুকে, কিন্তু আর ইউ শিওর যে এই গুলিতেই খুন হয়েছে? 100%। স্যার, এত ছোট গুলি দিয়ে খুন, এ তো অসম্ভব। স্যার, এক্ষুনি তো আপনি দেখলেন যে আপনার সামনেই আমি তালাটা খুললাম, তাহলে গন্ডগোল কি করে করবো আমি? পুরো রাত পড়েছিল তোর কাছে গন্ডগোল করার জন্য। আরে স্যার, রাতে তো আমি বাড়িতে নাক ডেকে ঘুমোচ্ছিলাম। রাত্রে এখানে কে ছিল? তুই যদি রাত্রে ঘরে ঘুমোস? ওই স্যার, স্যার বিট্টু ডিউটি ছিল রাতে এখানে। এটা কখন বলবি? এক্ষুনি বললাম তো স্যার। নাম্বার দে। এই দেখুন 36। ফোন সুইচ অফ আছে। স্যার, এই বীরজুকেই গন্ডগোলের মূলে মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, ও 1 নম্বরে চিটিংবাজ। আমার 1,500 টাকা এখনো দেয়নি জানেন। হ্যাঁ ঠিক আছে, ওর অ্যাড্রেস দে। পঙ্কজ অ্যাড্রেস নাও। হ্যাঁ, চলো ওইদিকে চলো। হ্যাঁ দয়া, কেসটা কত দূরে গেল? স্যার খুব অদ্ভুত কেস। 3টে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু একটা ফুটেজেও ওই খুনিকে দেখা যাচ্ছে না। ভেরি স্ট্রেঞ্জ। একটা কাজ করো, ওই যে ভিডিও ফুটেজগুলো আছে না, সেগুলো ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তখনই বোঝা যাবে যে ভিডিওটা আসল নাকি কেউ কোনোভাবে এডিট করেছে। ওকে? ফুটেজে কাউকেই দেখতে পাচ্ছি না। কেউ না। এখন দেখা যাক এই ডিজিটাল ফরেন্সিক রিপোর্টে কি আসে। আরে আমি ভেবেছিলাম তোমায় আমি কোনো শকিং আপডেট দেব, কিন্তু তোমার আপডেট তো বেশি শকিং। কেন, কি এমন বলতে চাইছে? আরে আমি মুখে বলতাম না দয়া, তাহলে আমি দেখাতে চেয়েছিলাম। কি? ডক্টর সালুকে হ্যাঁ? দেখান তো দয়াকে যে আমরা কোন গুলি পেয়েছি। এই দেখো দয়া, ফুটেজে তো কিছুই নেই। এই হচ্ছে সেই গুলি যা দিয়ে মার্ডার হয়েছে। এত ছোট? এটা তো .22 ক্যালিবার শর্ট বুলেট মনে হচ্ছে। হ্যাঁ ভাই, যখন কেউ গুলি চালায় তখন বেশিরভাগই তো .45 বা 9mm এর বুলেট ইউজ করে, কিন্তু এত ছোট বুলেটে কেউ মারা যেতে পারে, খুব মুশকিল মনে আরে হচ্ছে। মুশকিল বটে, কিন্তু অসম্ভব নয়। দেখো, কখনো আমরা ভাবছি এত ছোট একটা বুলেট এত বড় ড্যামেজ করতে পারে না, এখানেই আমরা ভুল করছি। কখনো ছোট্ট একটা বুলেট সফট টিস্যুগুলোতে আঘাত করে অনেক বড় ক্ষতি করতে পারে, যেটার সঙ্গে হয়েছে। স্যার এটাও তো হতে পারে যে বুলেট এটা না অন্য কোনো গুলি। এর যে এন্ট্রি মুডটা আছে না, খুব ছোট 7mm, এইটাই সেই গুলি। ঠিক আছে স্যার, মেনে নিচ্ছি যে এই বুলেটেই এ মারা গেছে, কিন্তু এই বুলেটটাকে এত ড্যামেজ করার জন্য তো খুনিকে একদম কাছ থেকে ফায়ার করতে হয়েছে। তুমি একদম ঠিক বলছো, একদম কাছ থেকেই মেরেছে। হতে পারে একদম ঠেকিয়ে গুলি করেছে। হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? ওখানে ফুটেজে তো দূর থেকেও কাউকে গুলি চালাতে দেখা যাচ্ছে না, আর আপনি বলছেন কাছ থেকে গুলি মেরেছে। দেখো, এইটাই সেই গুলি, আর একে এই গুলিটা আমার সায়েন্সের হিসেবে 3 মিটার দূর থেকে মেরেছে। কিন্তু ডক্টর 3 মিটার তো দূরের কথা, 10 মিটারের মধ্যেও কাউকে দেখা যাচ্ছে না। আরো একটা কথা, গুলি লাগার ঠিক আগের মুহূর্তে নেহা সামনের দিকে দেখছিল, যেখানে গুলি ওর নিচ থেকে লেগেছে। এন্ট্রি পয়েন্ট তো নিচে দেখাচ্ছে, তাহলে তো নিচে দেখা উচিত ছিল। আরে আরে 1 মিনিট, এই ঝামেলাটা আমি এক্ষুনি মিটিয়ে দিচ্ছি। অভিজিৎ, এদিকে এসো। এই লেজার বিমটা ধরো। এখানে যে এক্সিট বুটটা আছে, এখান থেকে 3 মিটার দূরে ফেলো। এক, দুই, তিন।
আমি ঠিক বলেছি, গুলিটা এখান থেকেই ছোড়া হয়েছে। খানিকটা পুড়ে রয়েছে, আর এই দেখো গান পাউডার পড়ে রয়েছে। খুন এখানে হয়েছে অফিসের, তার মানে খুনি অফিসেরই কেউ হতে পারে। রাহুল, নেহার বাড়ি সবার আগে তুমিই দেখেছিলে, তাই না? হ্যাঁ স্যার, সকাল 8টায় যখন অফিসে এলাম আমি দেখলাম নিচে ডেড বডিটা পড়ে আছে, আর তখনই আমি আপনাদেরকে ফোন করলাম। আর আপনাদের মধ্যে কেউ কোনো জিনিসে হাত দেননি তো ক্রাইম সিনে? আপনি ওই নেহার টিমে ছিলেন? হ্যাঁ স্যার। আর কে কে আছে আপনার টিমে? স্যার এই মহুল রয়েছে আর শ্রুতি রয়েছে। আর আপনারা এখানে ঠিক কি কাজ করেন? স্যার, আমাদের একটা সফটওয়্যার কোম্পানি আছে। আমরা আমেরিকার একটা মেডিকেল কোম্পানির হয়ে প্রস্থেটিক আর্মস বানানোর জন্য কোডিং করি। আর ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণ আপনাদের? স্যার 12 ঘন্টার শিফট হয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। নেহার খুন রাত 12টার সময় হয়েছে। এত রাতে ও এখানে কি করছিল? ম্যাম, আমরা তো 8টার সময় বেরিয়ে যেতাম, কিন্তু ও বেশিরভাগ দিন রাত জেগে কাজ করতো। তাহলে আপনি বলতে চাইছেন কাল রাত 12টার সময় নেহা ছাড়া এখানে আর কেউই ছিল না? না স্যার। আপনাদের মধ্যে কেউ কি কালকে রাত এখানে 12টার সময় কোনো কাজ করতে এসেছিল? না স্যার। কিন্তু কেউ তো ছিল এখানে যে নেহাকে খুন করেছে। আর সে কোনো অফিসারই কেউ, কারণ ভিতরে ঢোকা এতটাও সহজ নয়। এই সমস্ত লক পাসওয়ার্ড প্রোটেক্টেড। আচ্ছা, নেহা কি এখানে প্রায়শই ওভারটাইম করতো নাকি কোনো বিশেষ কাজেও কালকে এখানে ওভারটাইম করছিল? স্যার, ও বেশিরভাগ দিনই রাত পর্যন্ত কাজ করতো। কেন, ওকে কাজে স্লো ছিল নাকি? না, ও স্লো কাজ করতো না, ও খুবই ফাস্ট ছিল। কিন্তু সুজিত স্যার ওকে খুবই এক্সট্রা কাজ দিত। এই সুজিত স্যার কে? স্যার উনি আমাদের টিমের ম্যানেজার স্যার। সুজিত স্যার নেহাকে প্রয়োজনের থেকে অনেক বেশি কাজ দিতেন। আর কাল রাত্রে তো আমি বলেছিলাম নেহাকে যেন উনি ছেড়ে দেন। স্যার, আপনি নেহাকে যেতে দিন না, ও সেই সকাল থেকে কাজ করছে, ক্লান্ত হয়ে গেছে, যেতে দিন না প্লিজ। এখন তুমি আমাকে আমার কাজ শেখাবে? হ্যাঁ শ্রুতি, কে কখন এখান থেকে বাড়ি যাবে সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না। ইউ ক্যান লিভ নাও। হ্যাঁ প্লিজ। জানি না সুজিত স্যার নেহার কাছ থেকে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিলেন, আর ওই বেচারি কিছু বলতেও পারতো না। তো সুজিত যদি আপনারা যাওয়ার পরেও এখানে নেহার সঙ্গে থেকে থাকে রাত প্রায় 12টা অবধি, তাহলে এবার আমাদের ওই বলবে খুনির নাম। ফোন করো ওনাকে, কোথায় গেছেন উনি? স্যার আমি ওনাকে 8টার সময় ইনফর্ম করেছিলাম, কিন্তু এখন ওনার ফোনটা অফ আসছে স্যার। পূর্বী, স্যার। তুমি একবার খোঁজ নিয়ে দেখো তো এই সুজিতের লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। স্যার। আচ্ছা পঙ্কজ, ওই নাইট শিফট গার্ডের কাছ থেকে বীরজুর অ্যাড্রেস নিয়েছিল তো? হ্যাঁ স্যার, এই তো পাশেই থাকে। দয়া তাহলে আমি আর পঙ্কজ একটু বীরজুর সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে, আমি ততক্ষণে এই সুজিতের খবরটা নিই। আরে, এই বীরজু তো দেখছি খুব শেয়ানা স্যার। আমাদের এখানে আসার আগেই তালা দিয়ে চলে গেছে। কিন্তু এত তাড়াতাড়ি পালিয়ে গেলই বা কোথায়? ফোনের লোকেশন তো এখানেই দেখাচ্ছিল। হ্যাঁ স্যার, লোকেশন তো এটাই ছিল, কিন্তু ওকে তো এখন ফোনে পাচ্ছি না স্যার। আরে স্যার, একটা আওয়াজ আসছে। নাক ডাকার শব্দ তো। স্যার, দরজা বাইরে থেকে বন্ধ, তালা লাগানো, ভেতর থেকে নাক ডাকার আওয়াজ। ওখানে আবার আরে ভাই, তোমার তো সবসময় একই কথা মাথায় ঘুরে। এই শোনো, ভিতর থেকে নাক ডাকার শব্দ আসছে। যাও ভিতরে গিয়ে ঢুকে দেখো। স্যার, স্যার খুব ভয় লাগছে স্যার, ওকে তো দেখাও যায় না। আর আরে তুমি বারবার একই কথা কেন বলো? এটা কোনো আত্মার শব্দ নয়, একটা লোক নাক ডাকছে। ভিতরে গিয়ে দেখে আছো তুমি? স্যার, এই এরিয়াটা খুব বিপজ্জনক। এখানকার লোকজন আমাকে চোর মনে করে খুব পেদাবে স্যার। আমাকে কেন বিপদে ফেলছেন আরে ভাই, আপনি? আমি তো আছি এখানে, তুমি যাও ভিতরে, আমি দেখছি। যাও।
আচ্ছা নাক ডেকে ঘুমোচ্ছে। স্যার হ্যাঁ ভেতরে দেখুন নাক ডেকে ঘুমোচ্ছে। বীর্য, চন্দ্রা তুমি আমাকে ছেড়ে কেন চলে যাও? চাঁদ মামার কথা বলছে। আরে বাবা, চাঁদ মামা নয়, ও চন্দ্রার কথা বলছে। তোলো ওকে। এই বীরজু, ওঠ বলছি। আরে 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 ছাড়, ছাড়। আরে স্যার, স্যার কি করছে দেখুন। চোর 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 নয়, সিআইডি। চুমু খাচ্ছিস আমাকে? হ্যাঁ, তোকে আমি আজকে চল বেরোতে। বীরজুকে পেয়ে গেছো? গুড। আমরা এই ওয়াইবো মাল্টিপ্লেক্সে কার পার্কিং লটে আছি। সুজিতের মোবাইল ফোন সুইচ অফ হওয়ার আগে এখানেই লোকেশন দেখিয়েছিল। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি, ওকে? স্যার, সুজিতের ফোন বন্ধ হয়েছে সকাল 8টার সময়। এখন তো 11টা বাজে। স্যার, 3 ঘন্টার মধ্যে তো ও শহর ছেড়ে বেরিয়ে গেছে। এটাও তো হতে পারে যে ও নিজের গাড়ি নিজের সাথে নিয়ে যায়নি, এখানেই কোথাও পার্ক করে চলে গেছে। গাড়ির নম্বর কত? স্যার, 8959, মেরুন রঙের ব্যাকস্টার। স্যার, এই যে এই গাড়িটা 8959। চলো চলো এখান থেকে সরো, কাজকর্ম নেই, চলে এসেছে গাড়ি নিয়ে সেলফি তুলতে। মুভ। চলো ভাই, আজ তোমারও একটা ভালো সেলফি নিয়ে নি হাত করার সঙ্গে। রাহুল যখন ফোন করেছিল নেহা খুন হয়েছে সেটা বলার জন্য, তখন ফোন কেন বন্ধ করেছিলেন? স্যার, ওই সময় আমি এমন জায়গায় ছিলাম যে ফোন রিসিভ করা সম্ভব ছিল না, সেই জন্যই ফোন বন্ধ ছিল। আচ্ছা, আমরাও শুনি জায়গাটার নাম যেখানে আপনি ছিলেন। স্যার, কনসুলেটে ভিসার ইন্টারভিউ ছিল, ওখানে ফোন নিয়ে যাওয়া বারণ। সত্যি কি আপনার ভিসার ইন্টারভিউ চলছিল? স্যার, আপনাদের যদি বিশ্বাস না হয় ওদের জিজ্ঞেস করতে পারেন। তোমার কোম্পানিতে কাজ করা একজন মেয়ের খুন হয়েছে অফিসে, আর তোমার ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য কনসুলেটে যাওয়া বেশি জরুরি মনে হলো? স্যার, আবার আপনি ব্যাপারটা নিজের ইগোতে নিচ্ছেন। এই! না মানে স্যার, আপনি কখনো ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন? 5 মাস ধরে অপেক্ষা করছি স্যার, তারপর ডেট পেয়েছি, কি করে ছেড়ে দিতাম? স্যার, আমার মনে হয় খুন ওই করেছে। আগে থেকেই প্ল্যান করে রেখেছিল খুন করেই বিদেশে পালাবে। যদি আগে থেকেই প্ল্যান করে থাকতাম তাহলে তো ভিসা পাওয়ার পর খুন করতাম, তাই না? তুমি নেহাকে অফিসে খুব কাজের প্রেশার দিতে না? অনেকক্ষণ ধরে ওকে কাজে বসিয়ে রাখতে, সকাল পর্যন্ত। আর ও বাড়িতেও যেতে পারতো না, তাই তো? আরে স্যার, ও তো নিজেই আমাকে বলতো যে আমাকে আরো কাজ দিন, বেশি কাজ দিন। এবার আপনারাই বলুন, কোনো এমপ্লয়ি যদি পরিশ্রমী হয়, আমার কাছে কাজ চায়, তো আমি তাকে না বলবো কেন? ও বস, মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে, বুঝেছো? কেউ তোমাকে কেন বলবে যে 3টে-4টে অবধি আমাকে কাজের মধ্যে রাখো যাতে আমি বাড়ি না যেতে পারি? এক্স্যাক্টলি, সেই জন্যই ওর কাজে আমি খুশি হয়ে আমার আমেরিকার ফ্র্যাঞ্চাইজিতে জব দিয়েছিলাম। বেচারির কাল ভিসার ইন্টারভিউ ছিল, জব অ্যাপ্লিকেশনের টাকাটা নষ্ট হলো। এইসব কথার আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি এমনি বলে যাচ্ছেন এগুলো? ইয়েস স্যার, আমি সব কিছু অফিসিয়াল মেলে রেখে দিই। এই আপনারা চেক করতে পারেন, এই যে দেখুন, 5-5টা ইমেল আছে নেহার। এক্সট্রা কাজ চেয়েছিল স্যার, আর সেটাও কোনো এক্সট্রা ইনকাম ছাড়া, কোনো ওভারটাইম ছাড়া। কিন্তু স্যার, এরকম কেউ কেন করবে? স্যার, এরকম তো তখনই কেউ করে যখন ওর পার্সোনাল লাইফ নিয়ে খুব চিন্তায় থাকে। হ্যাঁ, এমনও হতে পারে পার্সোনাল লাইফ নিয়েও খুব চিন্তায় ছিল, আর তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নিজেকে বিজি রাখার চেষ্টা করেছিল। হয়তো বাড়িতে যেতে চাইছিল না, সেই জন্যই অত রাত পর্যন্ত কাজ করছিল। ম্যাডাম, ফোনটা দিয়ে দিন। তবে স্যার, একটা কথা, নেহা আমাকে বলেছিল যে ওর মাকে নিয়ে ও খুব অশান্তিতে থাকতো। আপনাকে এই কথা কে বলেছে যে আমার মেয়ের আমাকে নিয়ে সমস্যা ছিল? ম্যাম, এটাই তো শোনা যাচ্ছে। যিনি বলেছেন তিনি নিজে খুনি। আমি আমার মেয়েকে খুব ভালোবাসতাম, আর ও আমাকে সবসময় কাছে পেতে চাইতো। আচ্ছা, কি ব্যাপারে ঝামেলা হতো বাড়িতে যার জন্য নেহা আজকাল বেশি সময় অফিসে কাটাতে চাইতো? আমি সব সময় ওকে বিয়ের কথা বলতাম, সেই জন্য হয়তো ও রেগে যেত আমার উপরে। কেন নেহা কি বিয়ে করতে চাইছিল না? না স্যার, ও তো ছোটবেলা থেকে
নিজের থেকেই বিয়ের কথা বলতো, কিন্তু লাস্ট ইয়ারে ওর এনগেজমেন্ট ভেঙে যাওয়ায় ও খুব হতাশ হয়ে গিয়েছিল আর চুপচাপ হয়ে গিয়েছিল। বিয়ে কার সঙ্গে হওয়ার কথা ছিল ওর? স্যার বরুণের সাথে, ওর ছোটবেলার বন্ধু, খুব ভালো ছেলে ও। আচ্ছা, এই আশীর্বাদটা ভেঙে যাওয়ার কারণটা কি ছিল? আমি কতবার আমার মেয়েকে জিজ্ঞাসা করেছি, কিন্তু ও না কোনো উত্তর দিয়েছে, আর বরুণও কোনো উত্তর দেয়নি। স্যার স্যার হতে পারে এঙ্গেজমেন্টটা ভেঙে যাওয়ার জন্য ও অফিসে বেশি সময় দিচ্ছিল। স্যার, আমার মেয়ে তো আর ফিরে আসবে না, কিন্তু আপনাদের কাছে একটাই প্রার্থনা, ওর খুনিকে নিশ্চয়ই শাস্তি দেবেন আপনারা। আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা খুনিকে ছাড়ব না। এখন আমাদের এটা জানতে হবে বরুণ এনগেজমেন্টটা কেন ভেঙে দিয়েছিল। 2 3 4 5 আসুন স্যার, আপনারাও কি এখানে যোগা শিখতে এসেছেন নাকি? না না, আমরা এখানে যোগা শিখতে আসিনি, আমরা কিছু কথা বলতে এসেছি। আমরা সিআইডি থেকে। সিআইডি? তোমরা 5 মিনিটের একটা ব্রেক নাও, তারপরে ক্লাস কন্টিনিউ করব। সিআইডি এখানে? কি ব্যাপার? গতকাল রাত্রে নেহাকে কেউ খুন করেছে। হোয়াট? কিন্তু কে? সেটা তো আমরা জেনেই যাব। তুমি এটা বলো যে বিয়েটা কেন ভাঙলে তুমি নেহার সঙ্গে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই না, কিন্তু সিআইডির কাছে লুকোতেও তো পারবো না। অ্যাকচুয়ালি নেহা অন্য কাউকে ভালোবাসতো। কাকে? জানি না স্যার, আমি যখন জানতে পারলাম যে ও আমাকে ঠকাচ্ছে, তখন আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিই। গতকাল রাত্রে তুমি কোথায় ছিলে? আপনি আমাকে সন্দেহ করছেন স্যার? বরাবর এই কেসে সন্দেহের যে তীরটা থাকে না, সেটা সবসময় মন ভাঙা প্রেমিকের দিকেই যায়। আমি আমার বাড়িতেই ছিলাম। নেহার সঙ্গে শেষবার কবে দেখা হয় তোমার? সেই দিনই, যেদিন আমরা আলাদা হয়েছিলাম স্যার। তারপরে আমাদের 1 বছর দেখা হয়নি। স্যার, এই কেসটাতে শুধু প্রশ্নই বেশি, উত্তর তো নেই। আর স্যার প্রশ্নটা এখনো এটাই যে খুন হলো, কিন্তু খুনি নজরে এলো না কেন? আসবে পুরবি, নজরে আসবে। এই ফুটেজের রহস্য তখনই জানতে পারবো যখন ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট এসে যাবে। পঙ্কজ, ওই বিজুকে নিয়ে এসো। স্যার, স্যার এই সাসপেক্টের মধ্যে আপনি কাউকে সন্দেহ করছেন? পুরবি, আমাদের কাছে না আছে কোনো প্রকৃত প্রমাণ, না কোনো উইটনেস। হ্যাঁ স্যার, এই সময় কাউকে সন্দেহের জায়গায় রাখা তাড়াহুড়ো হয়ে যাবে। এবার দেখি এই বীর্য আমাদের কি বলে। দেখাই স্যার, বীরজু। বীর্যু, এদিকে আসো, এখানে বসো। বসো এখানে। ঘুম ভেঙেছে নাকি? আদা চা করে খাওয়াবো একটু। আরে না স্যার, স্যার আমাকে ছেড়ে দিন না স্যার। নেহা ম্যাডামকে আমি মারিনি স্যার। তাহলে কে মেরেছে? জানি না স্যার। নেহা ম্যাডাম সেই রাতে ডিউটিতে ছিল না, আর গার্ডের ডিউটিতে তুমি ছিল তো। কিন্তু তুমি থাকতে খুন হলো কি করে ওখানে? স্যার আমি তো তাকিয়ে বসেছিলাম সিসিটিভি মনিটরের দিকে, আর অফিসে তো কেউ ঢুকেইনি স্যার। কেউ তো ঢুকেছিল, সেই জন্যই তো নেহার খুন হয়েছে। কটার সময় ডিউটি শেষ হয় তোমার? সকাল 6টার সময়। আর নেহা ম্যাডাম অফিস থেকে কখন বের হন? ওই ধরুন 3:30 4টের সময়। কিন্তু ও যখন ওই সময় বেরোয়নি বাড়ি যাওয়ার জন্য, তাহলে তুমি সন্দেহ করোনি? আমার মনে হয়েছিল হয়তো কাজ বেশি আছে, সেই জন্য উনি বাড়ি যেতে পারেননি। যে অটোওয়ালা নিতে আসে সেও এসে অপেক্ষা করে চলে গিয়েছিল। তাহলে নেহা ম্যাডাম অটোতে আসা যাওয়া করতো অফিসে? হ্যাঁ স্যার, একজন ফিক্সড অটোওয়ালা ছিল। তাহলে ওই ফিক্সড অটোওয়ালার রেজিস্ট্রেশন নাম্বার তোমার কাছে নিশ্চয়ই আছে? হ্যাঁ স্যার। এই তো, ভেরি গুড। আচ্ছা দাদা, আপনাদের মধ্যে সুলতান কে? ওই যে স্যার। আসুন স্যার, রেলওয়ে স্টেশন আসুন। পুলিশ স্টেশন? পুলিশ স্টেশন? কেন মজা করছেন স্যার? রেলওয়ে স্টেশন যেতে চাইলে বলুন। এমনিতে আমার গাড়িতে 3 জনই যেতে পারে। আপনি আরেকটা অটো নিয়ে নিন না। হ্যাঁ স্যার, আমার অটো খালি আছে। এক মিনিট।
এক কাজ করো, তুমি আমাদের গাড়িতে ওঠো, ওখানে অনেক জায়গা রয়েছে। আপনারা কে বলুন তো? আমরা তারা যাদের নাম শুনলে অপরাধ করা কমে যায় আর অপরাধী কাঁদতে শুরু করে। সিআইডি। সিআইডি? আমি কি করেছি স্যার? রোজ রাতে তুমি আরবিএস কোম্পানি থেকে এই মেয়েটাকে বাড়িতে ছাড়তে যেতে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু কাল যায়নি স্যার। অপেক্ষা করতে থাকি, কিন্তু উনি ফোন তুললেন না আর অফিসের গেটেও আসলেন না। ওটা এই কারণে যে গতকাল রাত্রে কেউ ওই মেয়েটাকে খুন করে দিয়েছে। খুন করেছে? কি বলছেন কি স্যার? এ তো খুব খারাপ ঘটনা স্যার, খুব খারাপ ঘটনা। আরে কি ভাই, একজন কাস্টমারের জন্য এত ইমোশনাল হচ্ছ? স্যার, আমি নিজের জন্য কাঁদছি না, আমি ওই ছেলেটার জন্য কাঁদছি যে ওকে পাগলের মতন ভালোবাসতো। এত ভালোবাসতো যে মজনু, রোমিও এরা সবাই ওর কাছে হার মানবে। কি এমন মহান কাজ করেছিল ওই ছেলেটা, আমাদেরকেও একটু শোনাও তো। স্যার, লোক প্রেমে পড়ে পাথর খায়, কেউ কেউ গালাগালিও খায়, ও তো থাপ্পড় খেয়েছিল স্যার। নেহা ম্যাডামের হাতেও 15-20টা চড় খেয়েছিল স্যার। তার মানে নেহা ওই ছেলেটাকে মেরেছিল? হ্যাঁ স্যার। এক মিনিট, তুমি একটু ভালো করে বুঝিয়ে বলো তো। স্যার, আমি রোজ রাত্রি 3:30টার সময় নেহা ম্যাডামকে অফিস থেকে বাড়ি ছাড়তাম, আর এই ছেলেটা রাস্তার ধারে পাগলের মতন অপেক্ষা করতো। রাস্তায় কোথায়? ওই এমআই রোডের সিগন্যালের কাছে, হাতে লাল গোলাপ নিয়ে স্যার। প্রত্যেকদিন স্যার, শুধু এই আশায় স্যার যে নেহা ম্যাডাম কখনো না কখনো ওকে মেনে নেবে আর তার দেওয়া গোলাপ ফুলটা সে স্বীকার করবে। প্রথম নেহা ম্যাডাম ওকে রোজ চড় মারত। প্রতিদিন রাত্রে ওই চড়ের আওয়াজ সারা এলাকায় শোনা যেত। ও রোজ হাসতে হাসতে চড় খেয়ে নিত? হ্যাঁ স্যার। একবার ভাবুন, নেহা ম্যাডামের মৃত্যুর খবর শুনে ওর কি অবস্থা হবে। নাম কি ছিল ওই ছেলেটার? স্যার, তা তো জানি না। মুখটা তো মনে আছে? না স্যার, আজকাল তো সব ছেলেকে হিরোর মতন দেখায়। আচ্ছা, তোমাকে কিছু ছবি দেখাচ্ছি, দেখো তো এদের মধ্যে কেউ কিনা। পঙ্কজ, এই দেখো। ঠিক বুঝতে পারছি না স্যার। আচ্ছা, এইসব কতদিন ধরে চলছিল? এই ধরুন 7-8 মাস ধরে। আচ্ছা, কখনো কিছু কথাবার্তা শুনেছিলে ওই ছেলেটা নেহা ম্যাডামের মধ্যে? হ্যাঁ স্যার, একদিন তো এনগেজমেন্ট না কি নিয়ে ওদের দুজনের মধ্যে খুব চিল্লামিল্লি হচ্ছিল। এনগেজমেন্ট? হ্যাঁ। তার মানে এটা সেই ছেলেটা যার জন্য নেহা আর বরুণের বিয়ে ভেঙে গেছিল? বা হয়তো সেই ছেলেটা যে এই এনগেজমেন্টটা ভাঙে। বরুণ। অদ্ভুত ব্যাপার, এনগেজমেন্টটা ভেঙে দিয়েছে কিন্তু ভালোবাসা কমেনি। সারা বাড়ির মধ্যে নেহার ছবি তুমি লাগিয়ে রেখেছো। হ্যাঁ, সম্পর্ক তো মাঝে মাঝে ভেঙে যায় স্যার, কিন্তু মনের ভিতরে থাকা ভালোবাসা এত সহজে নষ্ট হয় না। আর তোমার এই আবেগের জন্য সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে নেহার জন্য অপেক্ষা করতে, তাই না? রাস্তাতে? হ্যাঁ, রাস্তাতে, এমআই রোডে, ভোর 4টের সময়। এসব কি বলছেন স্যার? আমি তো আপনাদের আগেও বলেছি যে নেহার সঙ্গে 1 বছর দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা বলো যে সে কে ছিল যার জন্য তুমি বিয়েটা ভেঙেছো নেহার সঙ্গে? অ্যাকচুয়ালি ওর অফিসার একজন কলিগের আমার কাছে মেসেজ এসেছিল যে ও আর নেহা একে অপরকে ভালোবাসে, আর সেই জন্য আমার মাঝখান থেকে সরে যাওয়া উচিত। রাগের মাথায় সম্পর্ক ভেঙে ফেলি, কিন্তু পরে জানতে পারলাম যে ছেলেটা মিথ্যা কথা বলছিল আর নেহার ওর সাথে কোনো সম্পর্কই ছিল না। আগের বার যখন তোমার সঙ্গে আমরা দেখা করলাম তখন তুমি মিথ্যে কথা বললে যে তুমি ওই লোকটাকে চেনো না। স্যার, এটা মার্ডার কেস, আর আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি আবার এতে ফেসে না যাই। বাহ, যে মেয়েটাকে তুমি এত ভালোবাসতে, তুমি কি চাও না যে তার খুনি তাড়াতাড়ি ধরা পড়ুক? কে ছিল সেই ছেলেটা? হ্যাঁ, কে তোমাকে মেসেজ করেছিল? শৈলেশ। ভেরি গুড অফিসার, এই প্রথমবার আপনাদের সন্দেহের তীর সঠিক ব্যক্তিকে আঘাত করেছে। তাহলে আপনারা সবাই মনে করেন যে শৈলেশই মেরেছে ওকে? অফকোর্স। কোথায় সে? এখানে গল্পে একটা টুইস্ট আছে অফিসার। ও এই কোম্পানিতে কাজ করে না। ইনফ্যাক্ট 1 বছর আগে আমি ওকে চাকরি থেকে বরখাস্ত করেছিলাম। কেন? ও কি ঠিক করে কাজ করতো না নাকি? নো, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। নিজের কাজও খুব ভালো করে করত। আমরা আমেরিকাতে যে সমস্ত প্রস্থেটিক সাপ্লাই করি সেগুলো ওই ডিজাইন করেছিল। তাহলে ওকে কাজ থেকে বার করার কারণ? স্যার, ও নেহার পেছনে পড়েছিল। নেহার এঙ্গেজমেন্ট ভাঙার পেছনে ওরই হাত ছিল। তোমার সাহস কি করে হলো এই মেসেজটা আমাকে পাঠানোর? আমি তোমাকে কোনো মেসেজ পাঠাইনি। এই দেখুন, এটা ওরই নাম্বার তো। পড়ে শোনাচ্ছি। নেহা ডার্লিং, তোমার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, সেটার জন্য আমার খুবই খারাপ লাগছে। যেই খুশি তোমার ফিয়ান্সে তোমায় দিতে পারিনি, সেটা আমি তোমায় দেব। পার্টির পরে তুমি আমার রুমে এসে দেখা করো। ওহ মাই গড, মিলি? তোমার সাহস কি করে হয়
একজন কো ওয়ার্কারের সঙ্গে এই ধরনের অসভ্যতা করা? স্যার আমি কোনো মেসেজ পাঠাইনি স্যার, প্লিজ ট্রাস্ট মি। কাল থেকে তুমি অফিসে আসবে না শৈলেশ। স্যার ইউ কাওয়ার্ড, গেট একবার আমার লস্ট। কথাটা শুনুন স্যার। গেট লস্ট। গাইস, পার্টি ইজ ওভার। এত কিছু হয়ে গেছে আর আমাদেরকে এই কথাটা বলার প্রয়োজন মনে করেননি? স্যার ওর কাছে তো কোম্পানির অ্যাক্সেসই নেই, তাহলে ও কোম্পানিতে ঢুকবে কি করে? না না শ্রুতি, এখানকার পুরো সিকিউরিটি সিস্টেম ওই ডিজাইন করেছিল। তাহলে তো ও খুব সহজেই হ্যাকও করতে পারে। এই শৈলেশের সমস্ত ডিটেলস চাই। ওকে অফিসার। হ্যাঁ স্যার, এইটাই তো সেই পাগল প্রেমিকটা। আরে তুমি এখন কি করে একবারে চিনলে? তখন তো আমাদের বললে যে সবার মুখ নাকি তোমার একই মনে হয়। মুখ দেখে চিনিনি স্যার, ওর এই গোল্ডেন চকচকে ঘড়িটা রাতেও খুব চকচক করতো স্যার, যেমন ছবিতে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে সুলতান, তুমি যাও, প্রয়োজন পড়লে আবার ডাকবো। আসি স্যার। হ্যাঁ। স্যার এটা তো কনফার্ম যে ওই লোকটা শৈলেশ ছিল। কিন্তু শৈলেশ তো এভাবে উধাও হলো যেন গাধার মাথা থেকে সিং। ওর অ্যাড্রেস, ফোন নাম্বার সব চেঞ্জ হয়েছে না? হ্যাঁ স্যার, ওকে জব থেকে বের করে দেওয়ার পর একেবারে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। ঘটনাটা যাই হোক না কেন, নেহাকে খুন ওই শৈলেশই করেছে। নেহা ওর ভালোবাসাকে রিফিউজ করেছিল। স্যার এখনো পর্যন্ত তো মিস্ট্রি একই জায়গাতে রয়েছে। এই শৈলেশকে আমরা খুঁজে কেন পাচ্ছি না? হ্যালো, আই এম ডক্টর হারমান ফ্রম ডিজিটাল টেকনোলজিস। মিস্টার হারমান, এই ফুটেজটাকে এডিটিং করা হয়েছে তাই না? স্যার আমরা ফুটেজটা খুব ভালোভাবে চেক করেছি আর এর সাথে কোনো রকম এডিটিং করা হয়নি স্যার। এটা একদম অরিজিনাল ফুটেজ স্যার। আমার তো মনে হচ্ছে এটা কোনো আত্মা করেছে, এখানে নিশ্চয়ই কোনো ইনভিজিবল লোক রয়েছে। পঙ্কজ, তুমি আবার শুরু করেছো? মিস্টার হারমান, আমরা এই ফুটেজ আরেকবার চেক করতে চাই। শিওর স্যার। হারমান, তুমি এখানে এই নেহার সামনেটা জুম করো তো, ঠিক পায়ের কাছটায়। স্যার এতটা জুম করলে গ্রেনসের কারণে ফুটেজ ঠিক করে দেখতে পাবেন না স্যার। কিন্তু আপনার কাছে কোনো সফটওয়্যার বা টুল আছে তো, যেটা দিয়ে জুমড ইন ফুটেজকে আরো পরিষ্কার করা যায়? স্যার আপনি ঠিকই বলেছেন, কিন্তু 100% এফেক্টিভ নয়। তাও চেষ্টা করে দেখতে পারি স্যার। এক মিনিট একবার রিওয়াইন্ড করো তো, ঠিক 5 সেকেন্ড আগে থেকে। স্যার হ্যাঁ 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 অভিজিৎ, কোন একটা মুভমেন্ট হচ্ছে ফ্লোরে, সার্কুলার মুভমেন্ট দেখো। কোনো মেশিনের ছায়া মনে হচ্ছে স্যার। কিছু একটা গোল মনে হচ্ছে আমার। ফ্ল্যাশ, তার মানে এখান থেকে বুলেট চলেছে। এবার এই অদৃশ্য খুনির রহস্য অল্প অল্প বোঝা যাচ্ছে। অনেক লম্বা প্ল্যানিং করেছিল। এমন একটা ডিভাইস বানিয়েছে যাতে বন্দুক ফিট করা যায়। আর এমন ভাবে করেছে যাতে কারোর চোখে না পড়ে। খুব ভেবে চিন্তেই ওটা সেট করেছিল। কিন্তু স্যার বুলেট তো গান দিয়েই চলে স্যার, আর এটা তো একটা মেশিন, আর এই মেশিনটা শেপও তো কোনো গানের মতো নয়। পঙ্কজ, বুলেট গান থেকেই বেরোয়, কিন্তু গান অন্য ডিভাইসেও ফিট করা যায়, তাই না? এই ডিভাইসের যে মুভমেন্ট হচ্ছে আর এর সাইজটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো রোবোটিক ভ্যাকুম ক্লিনার, যেটা দিয়ে মেঝে পরিষ্কার করা হয়। মানে স্যার, আমরা মাথা চুলকোচ্ছিলাম খুনি এলো কি করে আর গেল কি করে, আর এই মেশিনটা নিজের কাজ করে বেরিয়ে গেল। এই জন্যই আমরা ওখানে গান পাউডার পেয়েছিলাম, মানে ক্রাইম সিন থেকে। স্যার তার মানে ফ্লোর ক্লিনার ফ্লোরের সঙ্গে ক্যামোফ্লেজ হয়ে গিয়েছিল, সেই জন্যই নেহা দেখতে পায়নি। আর ওই ফ্লোর ক্লিনারের মুভমেন্টের জন্য উপরের লাইটটা অন অফ হচ্ছিল, মোশন সেন্সর, তাই ও সামনের দিকে দেখছিল। তবে এই খুনি খুব ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট লোক। ও এমন একটা ডিভাইস বানিয়েছে যেটা ভ্যাকুম ক্লিনার দিয়ে গুলি চালাতে পারে। এরকম ডিভাইস তো সেই বানাতে পারে যে একজন ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার। ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার যে ইউএস এর জন্য প্রস্থেটিক বানিয়েছিল শৈলেশ। স্যার আমাদের শৈলেশকে ধরতে হবে, অ্যারেস্ট করতে হবে, তাহলেই কেস সলভ স্যার। পঙ্কজ, তোমার শৈলেশের অ্যাড্রেসটা মনে আছে? সেটা খুঁজতে হবে স্যার। হ্যালো, হ্যাঁ কোথায়? আমাদের তো ভাগ্য খুলে গেল স্যার, আমরা তো ওকে সব জায়গায় খুঁজছিলাম আর নেবাররা বলে দিল যে ওইখানেই আছে। কিন্তু পঙ্কজ, তুমি কি করে জানলে যে এ সেই শৈলেশ?
প্রতিবেশীরা ঠিকই বলেছিল, এখানে নিশ্চয়ই বড় কিছু একটা হয়েছে। নেহার ছবি, যে শৈলেশকে আমরা খুঁজছিলাম, ওরই বাড়ি এটা। দয়া, ও নো, পয়জন। সুইসাইড নোট। আমি নেহাকে খুব ভালোবাসি, কিন্তু ও আমাকে একদম ভালোবাসে না। এই জীবন কোনো কাজেরই নয়, তাই ওকেও মেরে দিচ্ছি আর আমিও মরছি। আশা রাখছি পরের জন্মে আমরা একসাথেই থাকবো। পাগল প্রেমিকের প্রেম একটু বেশি বেড়ে গেছিল স্যার। ও প্রথমে নেহাকে মেরে ফেললো আর নিজেই মরে গেল। ভালো করে বাড়িটা তল্লাশি নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ পুরবি, স্যার এই দেখুন, এই ফ্লোর ক্লিনার গানটার মেকানিজম। এতে .22 ক্যালিবার গান ফিট করা হয়েছে। মেকানিজম খুব পাওয়ারফুল। এর থেকে বেরোনো ছোট্ট গুলিতে নেহার প্রাণ চলে গেছে। স্যার, এই ডায়েরিটা পেয়েছি, এতেই মেশিনের ডিজাইন আর মেকানিজম রয়েছে। স্যার, অফিসের লোক বলছিল না ও খুব ভালো ইঞ্জিনিয়ার, তাই ওর কাছে এসব করা কোনো বিশেষ ব্যাপার নয়। একের পর এক একটা এভিডেন্স ফটাফট মিলে যাচ্ছে, মনে হচ্ছে যেন প্ল্যান করা। হ্যাঁ, যদি ওর আত্মহত্যা করার ইচ্ছেই থাকে, তাহলে এত লম্বা প্ল্যানিং করার কি প্রয়োজন ছিল নেহাকে মারার জন্য? মানে প্রতিদিন রাস্তায় ও নেহাকে দেখতে পেত, ওখানেও তো মারতে পারতো। তার মানে খুনি অন্য কেউ আর আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। এই সুইসাইড নোটটাও বোধহয় নকল। স্যার, হতে পারে এসব বরুণেরই কাজ, নেহা আর শৈলেশের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। হতে পারে। এই জিনিসটা আবার কি হচ্ছে? এই শৈলেশের চাকরি তো অনেকদিন আগেই চলে গিয়েছিল 2024-এ। তো ওই কোম্পানি 2025-এর ডায়েরি ওর বাড়িতে কি করছে এখানে? তার মানে কথাটা পরিষ্কার, খুনি এই অফিসের মধ্যেই কেউ। আপনারা তো আমাদের কোম্পানিকে লাটে তুলে দিতে চাইছেন। আরে কেসটাও তো সলভ হয়ে গেছে, কিন্তু আপনাদের শান্তি হয় না। এই কেস সলভ হয়নি, পিকচার এখনো বাকি আছে। বসু, এই পিকচারের ভিলেন শৈলেশ নয় যেরকম আপনারা ভাবছেন। আপনাদের মধ্যেই কেউ একজন, আর সেটাকে খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। কিভাবে খোঁজ করবেন স্যার? জাদু করে। আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনে জাদু তো অবশ্যই দেখেছেন, ম্যাজিক শো। ম্যাজিক শো মানে স্যার? আরে সিআইডির ম্যাজিক। এতে টুপির মধ্যে থেকে পায়রা বাইরে বেরিয়ে আসে না, খুনির নাম বাইরে বেরিয়ে আসে। বলুন, ওই মেসেজটা দেখাও যেটা শৈলেশ পাঠিয়েছিল তোমাকে। থ্যাঙ্কস। আরমান, কাজে লেগে যাও স্যার। তাড়াতাড়ি। স্যার, এই মেসেজগুলো শৈলেশ নিজের নাম্বার থেকে তো পাঠিয়েছে, কিন্তু এই মেসেজগুলো নিজের ফোন থেকে পাঠায়নি স্যার। কোনো সফটওয়্যার ইনস্টল করে মেসেজগুলো কম্পিউটার থেকে পাঠানো হয়েছে স্যার। আপনারা এখানে খুনিকে খুঁজতে এসেছেন নাকি শৈলেশকে ইনোসেন্ট প্রমাণ করতে? ওয়েট, এই দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড, এক্ষুনি জানতে পারা যাবে। আরমান, শুধু এটা বলো যে যখন নেহার মৃত্যু হয়েছিল 23 তারিখ রাত 12টার সময়, সেই সময় কার কার মোবাইল কানেক্টেড ছিল কোম্পানির ওয়াইফাই এর সঙ্গে? আরে স্যার, এগুলো আপনারা কেন করছেন? এসব করে কি প্রমাণ হবে? খুনির নাম জানতে পারা যাবে। ওই ডিভাইস যা থেকে গুলি চালানো হয়েছিল সেটাই কোম্পানির ওয়াইফাই দিয়ে কানেক্টেড ছিল, আর ওটাকেই খুনি নিজের মোবাইল থেকে অপারেট করছিল। শুধু সেটাই খুঁজতে হবে যে কার মোবাইল ওটা।
স্যার নেহার মার্ডারের সময় 3টে ডিভাইস কোম্পানির ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্টেড ছিল স্যার। প্রথম নেহার মোবাইল, দ্বিতীয় ওর ল্যাপটপ, তৃতীয় আর একটা মোবাইল যার রিং এবার বাজতে চলেছে। পালিয়ে যাবেটা কোথায়? ক্লাইম্যাক্স তো এখনো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি নেহাকে খুন করেছি। আমি ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট ছিলাম, আমি ওর থেকে বেশি ট্যালেন্টেড ছিলাম, কিন্তু সব প্রজেক্ট ওই সুজিত ওই নেহাকে দিয়ে দিত। ব্যাস, শুধু এই ব্যাপারটার জন্য তুমি নেহাকে মেরে ফেললে? আরে তুমি তো সুজিতকে বোঝাতে পারতে। চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ও বোঝার জন্য তৈরিই ছিল না, উল্টে আমাকে ইনসাল্ট করতো। স্যার, আমি না প্রস্থেটিক আর্মের নিউ আপডেটেড ভার্সন তৈরি করেছি, যেখানে এআই ফিচারও রয়েছে। সত্যি কোম্পানি শুধু ডিজাইন নিয়ে চলে না, বিজনেস সেন্স বোঝো তুমি? বিজনেস আসলে কি? ধান্দা। টাকা কামাতে গেলে যা করতে হয়। এই সমস্ত ফালতু আইডিয়া নিয়ে আমার কাছে আর তুমি আসবে না। লিভ নাও। এক দেশে দুজন রাজা থাকতে পারে না, আর নেহার থাকাকালীন আমার উন্নতি অসম্ভব ছিল। তো তুমি অনেক বড় প্ল্যানিং করেছিলে নেহাকে অফিস থেকে বের করার জন্যে। বরুণকে নকল মেসেজও পাঠিয়েছিলে না? আমি ভেবেছিলাম যে বরুণ এই ঘটনার পর ওকে কাজ করতে দেবে না, কিন্তু সব উল্টো হলো। ও তো নেহার সাথে সম্পর্কটাই ভেঙে দিল। আর সেই ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য ওই নেহা বেচারি অফিসে আরো টাইম স্পেয়ার করছিল, কাজ করতো লেট নাইট পর্যন্ত। আর আমার প্ল্যানে জল ঢেলে দিল। আর এরপর তুমি আরেকটা চাল চেলেছিলে। এরপরে তুমি শৈলেশের মোবাইল থেকে বরুণকে না ডিরেক্টলি নেহাকে মেসেজ করেছিলে। শৈলেশ আমার ভালো বন্ধু ছিল, আমি জানতাম যে শৈলেশ নেহাকে পছন্দ করত, আর আমি শৈলেশের মনে এই মিথ্যে ধারণা তৈরি করেছিলাম যে নেহা ওকে পছন্দ করত। কিন্তু ওরা দুজন যদি এক হতো তাতে তোমার কি লাভ হতো? যদি ওরা একে অপরকে ডেট করত তাহলে সেটা কোম্পানির পলিসির এগেনস্টে হতো, আর তারপর নেহাকে চাকরি থেকে বের করে দিত। কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টো। নেহার চাকরি তো যেরকম ছিল সেরকমই ছিল, কিন্তু তখন শৈলেশের চাকরিটা চলে যায়। আর ওর সব প্রজেক্টও নেহাকে দিয়ে দেওয়া হলো। আর এতে তোমার সমস্যা আরো বেড়ে গেল। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছিল। আর সব থেকে খারাপ তো আমার তখন লেগেছিল যখন ওই সুজিত নেহাকে ইউএসএ পাঠানোর কথা বলেছিল, কিন্তু ইউএসএ গিয়ে প্রজেক্ট করার স্বপ্ন আমার ছিল, আমার। আর সেই ভাঙা স্বপ্ন থেকে বেরিয়ে আসার বদলে তুমি ভাবলে তুমি নেহাকেই যদি রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। আর শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করার পরও নেহার ভালোবাসায় ও ক্ষমা চাইতে থাকে। ওই বেচারাও কি জানতো নাকি যে নেহার মার্ডারের সঙ্গে সঙ্গে তুমি ওর মার্ডারেরও প্ল্যান করে রেখেছিলে? আমার কাছে আমার ট্যালেন্ট দেখানোর এই একটাই সুযোগ ছিল। আমি ওই সেম ফ্লোর ক্লিনার কিনেছিলাম যেটা অফিসে ইউজ হতো, আর ওরকম সেম ফ্লোর ম্যাটও। আর সেই দুটো জিনিসের ডেলিভারি শৈলেশের বাড়িতেই তুমি করাও, নিজের বাড়িতে নয়, যাতে পুরো সন্দেহটা শৈলেশের ওপরেই পড়ে। আর তারপর তুমি নেহাকে মারার আগে শৈলেশকে মেরেছ ওর বাড়িতে। তুমি জানতে যে সিআইডি ওর বাড়ি পর্যন্ত পৌঁছবে, তাই তুমি খুব সুন্দর করে সাজিয়ে সুইসাইড নোটটা ওখানে রেখে দিয়েছিলে। কিন্তু একটা ভুল করেছো তুমি, ওখানে 2024-এর বদলে 2025-এর ডায়েরি রেখেছো। অনেক ব্রেন ইউজ করেছো, খুব চালাকিও করেছো, কিন্তু কি লাভ হলো? নিজের পাতা ফাঁদে শেষ পর্যন্ত তুমি ধরা পড়লে। নিজের বুদ্ধি, ট্যালেন্ট যদি ঠিকঠাক ব্যবহার করতে তাহলে খুব লাভ হতো তোমারও আর আমাদের সমাজেরও, কিন্তু না, তুমি অপরাধ বেছে নিলে। আর শ্রুতি সব অপরাধের রাস্তা শেষ হয় গিয়ে ওই ফাঁসির দড়ি পর্যন্ত।